বইয়ের আড়ালে লুকানো ফাঁদ। মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এরকম অনেক কনফিউজিং কোয়েশ্চেন্স আসে তোমাদের, যেটা হচ্ছে গিয়ে বইয়ের ভিতরেই লুকানো থাকে, কিন্তু তোমরা অনেক সময় দেখা যায় যে রিভিশন কম হওয়ার কারণে বা সামহাও এগুলো ভুল করে দিয়ে আসো, বাট এগুলো আসলে সিলি মিস্টেক। তোমরা এগুলো কিভাবে সমাধান করতে পারবে চলো আজকে দেখি নিই। কেমিস্ট্রি ফার্স্ট পেপার ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায় থেকে আমি তোমাদের জন্য কিছু ইনফরমেশন, টুইস্ট এবং ট্রিক্স নিয়ে এসেছি। শুরুতেই আসি যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি সেটা তো তোমরা চেনো, তাই না? সেটা হচ্ছে গিয়ে যে বাতাসের মধ্যে রাখলে যেটা হচ্ছে গিয়ে পরিবর্তিত হবে না বা নির্দিষ্ট ঘনমাত্রায় থাকবে। সরি, এটা তো আমি প্রাথমিকেরটা বলে ফেললাম। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে গিয়ে যেটা পরিবর্তিত হবে এবং যেটা হচ্ছে গিয়ে ঘনত্ব পরিবর্তন করবে, যেটা রাসায়নিক নিক্তির ক্ষতি করবে, সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যদি কঠিন হয়, মানে সেটা যদি কঠিন এলিমেন্ট হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে 2 ডিজিট ব্যালেন্স দ্বারা পরিমাপ করতে হবে। দেখো, কঠিন হলে কি বলবো, আমি এটা কিভাবে মনে রাখতাম যে যদি কোনো পদার্থ কঠিন হয় তাহলে সেটাকে পরিমাপ করতে আমার বেশি একটা ডিজিট দেওয়া লাগবে না, সেটা মাত্র 2 ডিজিটেই হয়ে যাবে। বাট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যদি তরল হয়, সেটাকে আমার মেজারিং সিলিন্ডারে পরিমাপ করতে হবে। মানে জিনিসটা তো তরল, তার মানে আমাকে মেজারিং সিলিন্ডারে নিয়ে সেটাকে পরিমাপ করতে হবে। এরপর আসে দ্রবণের দ্রব্যের মোলারিটি। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু মোলালিটি, দেখো মোলালিটিকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, মোলারিটিকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মোলালিটি যেটা, সেটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, সেটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোলালিটিকে ইউজ করা হয়, কারণ সেটা তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় না, তাই সেটা নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এরপর আসে মিথিলেটেড স্পিরিট। মিথিলেটেড স্পিরিট ল্যাম্পের ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে গিয়ে 480 ডিগ্রি সেলসিয়াস। মিথিলেটেড স্পিরিট ল্যাম্পের তাপমাত্রা হচ্ছে গিয়ে 480 ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় দেখো, একটা ছোট মোমবাতির তাপমাত্রা হচ্ছে গিয়ে যেখানে 1000 ডিগ্রি সেলসিয়াস, মিথিলেটেড স্পিরিট ল্যাম্পের তাপমাত্রা মাত্র 480 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসে যে KMnO4। দেখো, KMnO4 কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি আমাদের পেটে যায়, ভুলবশত কারো যদি পেটে চলে যায়, দেখো তোমাদের কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%, মানে হবেই হবে, 100% হবেই হবে। কিন্তু ডায়রিয়া আরও হতে পারে। মানে দেখো এখানে মানে একটা টুইস্ট লাগাইছে কিভাবে বইয়ের মধ্যে, যে প্রশ্ন এভাবে আসতে পারে যে কোনটাতে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%। তোমাকে এই সকল অপশনে দিবে, তোমাকে এটাও দিবে সাথে, তুমি কোনটা দিবা? তুমি তো কনফিউজ হয়ে যাবা যে ডায়রিয়া তো এটাতেও হয় এটাতেও হয়, তাহলে তুমি কোনটা দিবা? তুমি অবশ্যই এটা দিবা, কারণ এটার মধ্যে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%, মানে হবেই হবে, কোনো চান্স নাই মিস হওয়ার। সেম গোজ ফর এটা না, সেম গোজ ফর এটা না, কারণ এটার মধ্যে ডায়রিয়া হতেও পারে, নাও হতে পারে, কোনো 100% চান্স নাই। এটার মধ্যে কি কি আছে? K2Cr2O7, K4FeCN, এটা হচ্ছে গিয়ে জটিল যৌগ, এবং এটা হচ্ছে গিয়ে পেটে গেলে ডায়রিয়া হতে পারে। এরপর আসে কি? ত্বকে অ্যাসিড লাগলে ব্যবহৃত হয় কি? ত্বকে অ্যাসিড লাগলে ব্যবহৃত হয় 5% NaHCO3। আচ্ছা তোমরা বলো তো, এটা কি অ্যাসিড নাকি ক্ষার? বলতে পারবে? এটা কিন্তু অবশ্যই ক্ষার, কারণ ত্বকে অ্যাসিড লাগলে সেটাকে প্রশমিত করতে অবশ্যই আমাকে ক্ষার ইউজ করতে হবে। আমি পার্সোনালি এই জিনিসটা নিয়ে খুব বেশি কনফিউজড হয়ে যেতাম, যে আমরা তো জানি যে যৌগের মধ্যে এইচ আছে বা হাইড্রোজেন আছে সেটা তো অ্যাসিড হওয়ার কথা, তাহলে এটা ক্ষার কীভাবে হলো? পরে আমি দেখলাম যে না, এটার মধ্যে তো শুধু এইচ নেই, এটার মধ্যে তো ওএইচও আছে, মানে এটার মধ্যে ওএইচ আয়নটাও তো আছে, এটার মধ্যে তো শুধু H+ আয়ন এরকম না। আচ্ছা এরপর আসে কি, যে ত্বকের মধ্যে দেখো, ত্বকের মধ্যে অ্যাসিড লাগলে আমাকে 5% ক্ষার দিল, কিন্তু চোখের মধ্যে অ্যাসিড লাগলে আমাকে 4% ক্ষার দিবে। চোখে 4%, ত্বকে 5%, চোখে 4%, চোখে একটু কম, হ্যাঁ, কারণ চোখ একটা সেন্সিটিভ জিনিস, চোখে একটু কমে যাবে ক্ষার। অন্যদিকে এই অ্যাসিড যদি জিহবা গলায় লেগে যায়, কোনোভাবে যদি জিহবা বা গলায় বা মুখের ভিতরে চলে যায়, তাহলে সেটাকে প্রশমিত করতে মাত্র 2% ক্ষার ব্যবহৃত হবে। এটাকে তোমরা কীভাবে মনে রাখবে? ত্বকে তোমরা 5%, মানে ত্বকের উপরের লেয়ারে যেহেতু একটা স্ট্রং লেয়ার আছে এবং আবরণ আছে, যেটা তোমাকে হচ্ছে কি হেল্প করে, সব কিছু থেকে প্রোটেকশন দেয়, সেটার মধ্যে যদি অ্যাসিড লাগে আমাকে একটু তীব্র বা 5% দিতে হবে ক্ষার। সেখানে চোখের মধ্যে চোখে 4%, কারণ চোখ একটা সেন্সিটিভ জিনিস,
যদি এটা শরীরের ভিতরে চলে যায় বা জিহবা বা গলায় লেগে যায়, তাহলে শরীরের ভিতরে দেখো, শরীরের ভিতরে আমি খাট দিলে সেটা কিন্তু আমার শরীরে কোনো না কোনোভাবে ক্ষতি করবে বা এফেক্ট ফেলবে। তো সেইটার জন্য আমাকে আরও কম পরিমাণ বা 2% দিতে হয়েছে। সবশেষে আছে যে দ্রবণের আয়তন সঠিকভাবে পরিমাপে ব্যবহৃত হয় পিপেট এবং মেজারিং সিলিন্ডার। তোমরা এটা অবশ্যই পড়বে, কারণ এটা থেকে আমি অলরেডি একবার আমার সময় ভুল করে দিয়ে এসেছিলাম প্র্যাকটিস এক্সামগুলোতে আর কি। তো এটা হচ্ছে গিয়ে দ্রবণের আয়তন, তোমরা খেয়াল রাখবে দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন সঠিকভাবে পরিমাপ করতে লাগে পিপেট এবং মেজারিং সিলিন্ডার। অন্যদিকে টাইট্রেশনের সময় আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহৃত হয় বুরেট এবং পিপেট। দেখো তো এটার মধ্যেও কিন্তু 3টা অপশন আছে, তোমাকে বলবো আমি টাইট্রেশনের সময় কোন 3টা জিনিস ব্যবহৃত হয়। সেটা হচ্ছে গিয়ে কনিক্যাল ফ্লাস্ক, বুরেট এবং পিপেট। এখন তোমাদের প্রশ্ন এভাবে আসতে পারে যে টাইট্রেশনের সময় কোনটি ব্যবহৃত হয় না, তখন কিন্তু ওই 3টা অপশন বাদে বাকি যেটা থাকবে সেটা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।